ওয়েলকাম টু মাই চ্যানেল রিড রাইট অ্যান্ড এডুকেট। আজ আমরা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল সম্পর্কে জানব। বিএড সেকেন্ড সেমিস্টারের 1.2.3 শিক্ষণ মডেল যে চ্যাপ্টার আছে তার প্রথম মডেল কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বাই জেরম বুনার। জেরম ব্রুনার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ধারণা দিতে গিয়ে বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলকে তুলে ধরতে গিয়ে আমাদের কাছে কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করেন। এক, কনসেপ্ট অ্যাটেনমেন্ট অর্থাৎ ধারণা লাভ। ধারণা লাভ কি? ধারণা লাভ হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন বস্তুর সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা। নেক্সট, কনসেপ্ট ফরমেশন, ধারণা গঠন। ধারণা গঠন কি? ধারণা গঠন হলো একই বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক করে নির্দেশিত করা। ডিটেলে আসি। কনসেপ্ট অ্যাটেনমেন্ট আর কনসেপ্ট ফরমেশন, ধারণা লাভ এবং ধারণা গঠন, এই দুটিকে যদি আমি এক্সাম্পল দ্বারা ব্যাখ্যা করি তাহলে একটু সুবিধা হবে। ধরা যাক কোনো শিশু একটা পাখিকে দেখে বলছে এটা পাখি। কি দেখে বলছে? না তো পাখির পালক আছে, পাখি উড়তে পারে, পাখির একটা লম্বা ঠোঁট আছে, এই সমস্ত বৈশিষ্ট্য দেখে একটা শিশু বলে দিতে পারে যে এটা পাখি। মানে হচ্ছে যে তার ধারণা লাভ হয়েছে, অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট হয়েছে যে এটা পাখি। কিন্তু যদি দেখা যায় যে সেই সমস্ত বৈশিষ্ট্যকে বেস করে, অর্থাৎ সেই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সে পৃথক করতে পারে যে এটা এই পাখি, এটা সেই পাখি, তাহলে আমরা বলবো তার কনসেপ্ট ফরমেশন হয়েছে। তাহলে বোঝা গেল যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট আর কনসেপ্ট ফরমেশন কি। নেক্সট, ব্রুনার আমাদের কাছে যেটি তুলে ধরেন সেটি হচ্ছে অ্যাট্রিবিউটস, অর্থাৎ বৈশিষ্ট্যগত রূপ। কীরকম? না তো বৈশিষ্ট্যগত রূপ হচ্ছে ধারণার, যে কোনো ধারণার বৈশিষ্ট্য বলি, ফিচার্স। ধরা যাক যে একটি লাল রঙের ত্রিভুজ, ঠিক? তাহলে আমরা লাল রঙের ত্রিভুজ দেখে একটা শিশু কি বলবে? কি কি ধারণা তৈরি হতে পারে তার মধ্যে? এক তো কালার, লাল রং। দুই হচ্ছে এটি তিনটি বাহু আছে, ত্রিভুজ মানেই তিনটি বাহু, অর্থাৎ আকার সম্পর্কে ধারণা তৈরি হবে। আর কি? না তো সংখ্যা, এর মধ্যে তিনটি বাহু আছে, অর্থাৎ সংখ্যা সম্পর্কে ধারণা তৈরি হবে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটস। নেক্সট, অ্যাট্রিবিউটস ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু মানে হচ্ছে বৈশিষ্ট্যের মূল্যায়ন। কি সেটা? না তো এই ভ্যালু বা মূল্য হলো যে ধারণাগত যে সংগঠন হবে, যে কনসেপ্ট ফরমেশন বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট হবে, তার মূল্যমান, আর কিছুই না। আচ্ছা, এবার আসে যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে। কনসেপ্ট আমরা প্রথমেই জানবো যে হোয়াট ইজ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কি? না তো দ্য ক্যাম ওয়াজ ডেভেলপড ফ্রম দ্য ওয়ার্ক অফ জেরম ব্রুনার, জ্যাকলিন গুডনো অ্যান্ড জর্জ অস্টিন। It comes under the category of information processing models. It is also known as Bruner Concept Attainment Model. CAM is a teaching strategy to teach concept. দেখো, আমাদের কিন্তু একটি লাইনে আমি সব কিছু ব্যাখ্যা করতে পারি যে CAM is a teaching strategy to teach concept. অর্থাৎ আমি যদি কোনো ধারণা গঠন করতে যাই বা ধারণা শেখাতে যাই বা কোনো ধারণা তৈরি করতে যাই, তাহলে আমরা ক্যামের সাহায্যে তৈরি করতে পারি।
আমি এখানে ছোট একটা জায়গায় লিখে রেখেছি, হোয়াট ইজ কনসেপ্ট অ্যাটেনমেন্ট। কনসেপ্ট অ্যাটেনমেন্ট ইজ অ্যান ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি দ্যাট ইউজেস এ স্ট্রাকচার ইনকোয়ারি প্রসেস। অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট কী তাহলে? কনসেপ্ট অ্যাটেনমেন্ট হচ্ছে কোনো ডাইরেক্ট প্রসেস নয়, একটা ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ পরোক্ষ নির্দেশাবলী কী করে না তো শিক্ষার্থীদের ধারণা গঠন করতে সাহায্য করে, ধারণা গঠনের যে প্রসেস সেটাতে সাহায্য করে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা জানবো যে কিছু এলিমেন্টস, ঠিক আছে, কনসেপ্টের একটা ধারণার গঠন করতে গেলে বা ধারণা লাভ করতে গেলে কিছু কনসেপ্ট যা ব্রুনার আমাদেরকে দিয়ে গেছেন, কী কী না তো নেম, 2 এক্সাম্পলস, 3 অ্যাট্রিবিউটস, 4 অ্যাট্রিবিউটস ভ্যালুস, আর রুলস বা রুল। নেক্সট আসি ভ্যারিয়েশন অফ মডেল। এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল আছে তার 3টে ভ্যারিয়েশন আছে। কি কি না তো রিসেপশন মডেল, সিলেকশন মডেল আর আনঅর্গানাইজড ম্যাটেরিয়াল মডেল। এগুলো ডিটেলে আমরা পরবর্তী সেশনে কোনো দিন আলোচনা করব। আমরা চলে যাই যে ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। আমাদের প্রথমেই আমরা জানি যে আমাদের 5টা এলিমেন্টস বা 5টা ফান্ডামেন্টাল এলিমেন্টস আছে। 1 তো ফোকাস, 2 সিনট্যাক্স, 3 প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন, 4 সাপোর্ট সিস্টেম, 5 সোশ্যাল সিস্টেম। তো আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে ফোকাস। ফোকাস কি? ফোকাস হচ্ছে, অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে ফোকাস হচ্ছে যে শিক্ষার্থীদের যুক্তি করার ক্ষমতা বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। দেখো লেখা আছে যে ইন প্র্যাকটিস দ্য মডেল ওয়ার্কস অ্যাজ অ্যান ইন্ডাকটিভ মডেল ডিজাইন টু টিচ কনসেপ্ট থ্রু ইউজ অফ এক্সাম্পলস। দ্য 3 ভ্যারিয়েশন অফ মডেল হ্যাভ দ্য কমন টার্গেট। এই যে 3টে ভ্যারিয়েশন অফ মডেল বললাম আমি আগেই, তার 3টেরই কমন ফোকাস কিন্তু একই। অর্থাৎ ফোকাস কি, লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আমরা কনসেপ্ট তৈরি করব থ্রু এক্সাম্পল। আমরা বিভিন্ন উদাহরণ ব্যবহার করে আমরা স্টুডেন্টের কনসেপ্ট তৈরি করব। ওকে, সিনট্যাক্সে আমরা পরে যাচ্ছি, সিনট্যাক্স কার্যাবলী, সিনট্যাক্স আমরা নেক্সট পেজে আসবো। তার আগে বাকিগুলো আমরা দেখে নিই একটু, যে প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন। প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন কি? প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন, দেখো, ইট গাইড দ্য টিচার্স রেসপন্স অফ দ্য লার্নার। ইট গাইড দ্য টিচার্স রেসপন্স অফ দ্য লার্নার। যখন শ্রেণীকক্ষে এই মডেলের ব্যবহার করা হবে, অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ব্যবহার করা হয়, তখন শিক্ষক শিক্ষার্থীর হাইপোথেসিস গঠনে সাহায্য করে বা করতে হবে। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলিকে সমর্থন করতে হবে। মানে প্রত্যেকটা স্টেপে যখন শিক্ষার্থীরা তাদের একটা যে ধারণা গঠন করবে বা একটা হাইপোথেসিস তৈরি করবে, হ্যাঁ, একটা কল্পনা করবে, যে প্রতিক্রিয়াগুলো দেবে টিচারের কোশ্চেনের হোক, টিচারের কথার হোক, যে রিয়াকশানগুলো দেবে, যে রেসপন্সগুলো আসবে, সেগুলোকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, নেক্সট আসি সাপোর্ট সিস্টেম। কি না তো কনসেপ্ট অ্যাটেনমেন্ট লেসন্স রিকোয়ার দ্যাট পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পলার্স বি প্রেজেন্টেড টু দ্য স্টুডেন্ট। অর্থাৎ তাহলে সাপোর্ট সিস্টেম কি? সাপোর্ট সিস্টেম হচ্ছে যখন আমি এই মডেলে শিক্ষাদান করব বা কোনো শিক্ষক শিক্ষাদান করবেন, প্রথমেই শিক্ষককে তথ্য পরিবেশন করতে হবে। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, তথ্য পরিবেশন করতে হবে। এই তথ্যগুলি এমন হতে হবে যেন তাদের মধ্যে ধারণাটা নিহিত থাকে। অর্থাৎ যে বিষয়ে আমি ধারণাটা দিতে যাব
সেই ধারণাটা যেন সেই তথ্যের মধ্যে নিহিত থাকে। যেমন আমি ধরো সাপোজ এক্সাম্পলের মধ্যে বলতেই পারি, এক্সাম্পলের মতো আমি কোষ পড়াবো, হ্যাঁ, তো কোষ পড়াতে গেলে আমি বাড়ির ইটের ধারণা দিতে পারি যে একটা ইটের ওপর ইট তৈরি করে, যেমন ছোটোবেলায় আমরা পড়েছি জিনিসগুলো, আমি এই উদাহরণ দিতেই পারি। তাহলে কী হবে, তাদের কনসেপ্ট অ্যাটেনমেন্ট হবে, অর্থাৎ ধারণাটা লাভ হবে। আবার কি না, তো তুলনামূলক বিচার ধারার জন্য পজিটিভ আর নেগেটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মকভাবে চিহ্নিত করতে হবে, যেটা একটু আগে বললাম আমি। আচ্ছা, এবার আসি হচ্ছে সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম কি না, তো ইন দ্য ক্যাম্প দ্য টিচার ইজ দ্য কন্ট্রোলার অফ দ্য সিচুয়েশন। দ্য থ্রি মেজর ফাংশনস অফ দ্য টিচার্স আর টু রেকর্ড প্রম্পট অ্যান্ড প্রেজেন্ট অ্যাডিশনাল ডেটা। কি না, তো সোশ্যাল সিস্টেম না, তো এই শিক্ষণ মডেলের শ্রেণীকক্ষে প্রয়োগ করতে হলে শিক্ষককে কী করতে হবে না, তো নির্বাচিত ধারণার পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহ করতে হবে। যেহেতু টিচার ওই সিচুয়েশনের কন্ট্রোলার, ওই যে ক্লাসরুম সিচুয়েশনের কন্ট্রোলার উনি, সেই কারণে কি করতে হবে না, তো নির্বাচিত ধারণার পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহ করতে হবে। সেই আরও যদি আমি ডিটেলে যাই তাহলে কি বলবো না, তো শিক্ষণের প্রাথমিক কাজগুলি শিক্ষক এককভাবে সম্পাদন করবেন। অর্থাৎ প্রথম যেহেতু শিক্ষক কন্ট্রোলার, সেই কারণে কী হবে, দেখো আমি বলেছি যে থ্রি মেজর ফাংশনস অফ দ্য টিচার। থ্রি মেজর ফাংশনস কি না, তো রেকর্ড, প্রম্পট এবং প্রেজেন্ট অ্যাডিশনাল ডেটা। ঠিক আছে, উনি রেকর্ড করবেন অর্থাৎ তথ্য রেকর্ড করবেন, প্রম্পট করবেন। প্রম্পট করা মানে হচ্ছে যে যদি কোনো রিয়াকশান আসে, যদি কোনো প্রতিক্রিয়া আসে, তো উনি সেগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রম্পট করতে পারেন এবং কিছু অ্যাডিশনাল ডাটাকে তুলে ধরতে পারেন। তাহলে প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষণের প্রাথমিক কাজগুলি শিক্ষক এককভাবে সম্পাদন করবে। পরবর্তী পর্যায়ে কী হবে, শিক্ষণ যত অগ্রসর হতে হবে তত শিক্ষকের নিয়ন্ত্রণ হ্রাস করতে হবে। সর্বশেষ পর্যায়ে কী হবে না, তো শিক্ষণের পরিবেশ যেহেতু অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে কী করতে হবে যে সামাজিক পরিবেশকে ধীরে ধীরে সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থা থেকে অনিয়ন্ত্রিত অবস্থায় রূপান্তরিত করতে হবে। কারণ কি না, তো শিক্ষক যখন প্রথম স্টার্ট করবে সোশ্যাল সিস্টেম মানে যে সামাজিক ব্যবস্থা, অর্থাৎ সোশ্যাল সিস্টেমের যদি আমি একটা ক্লাসরুমের কথা ভাবি, সেই ক্লাসরুমের প্রথম কাজ হচ্ছে শিক্ষণের প্রথম কাজের সময় শিক্ষক কী করেন না, তো পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করতে থাকেন। আস্তে আস্তে শিক্ষণ যখন অগ্রসর হবে তখন কি হয় না, তো শিক্ষক তার নিয়ন্ত্রণ হ্রাস করবে। পরবর্তীকালে একদম শেষ পর্যায়ে গিয়ে কী করবে না, তো অনিয়ন্ত্রিত অবস্থাতে রূপান্তরিত করবে। অনিয়ন্ত্রিত, মনে রাখবে যে নিয়ন্ত্রিত আর অনিয়ন্ত্রিত অবস্থা মানে কিন্তু শৃঙ্খলা বা বিশৃঙ্খলা নয়। টিচার টু স্টুডেন্টস, অর্থাৎ টিচারের হাতে নিয়ন্ত্রণ থেকে স্টুডেন্টের হাতে নিয়ন্ত্রণ আসবে। টিচারদের তথ্য পরিবেশন করবেন, সেই তথ্য অনুসারে স্টুডেন্টরা কী করবে না, তো ধারণা নিজেরাই গঠন করতে শুরু করবে, নিজেরাই বৈশিষ্ট্য দিতে শুরু করবে, নিজেরাই এক্সাম্পল দিতে শুরু করবে। ঠিক আছে, এবার আসি সিনট্যাক্স, অর্থাৎ এই যে যাবতীয় কাজকর্ম হবে, এই যাবতীয় কাজকর্ম হবেটা কিভাবে। সিনট্যাক্স হচ্ছে আমাদের স্টেপস, তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে সিনট্যাক্স। প্রথম হচ্ছে দেখো ফেজ 1, প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কনসেপ্ট। আমরা এমনি বলতে পারি যে ডেটা প্রেজেন্ট করবে। ফার্স্ট ফেজে কী হবে না, তো ডেটাটাকে প্রেজেন্ট করা হবে, ডেটাগুলোকে, এবং কনসেপ্টগুলোকে আইডেন্টিফাই করা হবে, তাই তো। তো আমি যদি ডিটেলে যাই তাহলে বলবো যে এই পর্যায়ে প্রথমেই টিচার কী করবে না, তো কিছু তথ্য উপস্থাপন করবে। এই তথ্যগুলি বিশেষ ধারণা সম্বলিত ধনাত্মক বা ঋণাত্মক উদাহরণ হিসেবে হতে পারে।
শিক্ষার্থীর প্রত্যেকটি উদাহরণের বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করবেন শিক্ষক মহাশয়। শিক্ষার্থী একটা হাইপোথেসিস তৈরি করবে বা প্রকল্প রচনা করবে। শিক্ষার্থী বিষয়বস্তুগুলোকে পরীক্ষা করবে। শিক্ষার্থী শিক্ষকের সাহায্যে ধারণাটির নামকরণ করতে পারে। এই সমস্তগুলোই হচ্ছে ফেজ 1, অর্থাৎ প্রেজেন্টেশন অফ ডাটা অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কনসেপ্ট। নেক্সট হচ্ছে আসি ফেজ 2, অর্থাৎ টেস্টিং অ্যাটেনমেন্ট অফ দ্য কনসেপ্ট। টেস্টিং অ্যাটেনমেন্ট মানে হচ্ছে সে ধারণাগুলিকে কী করবে না, তো এই যে ধারণা লাভ হয়েছে সেগুলোকে টেস্ট করবে এই ফেজে। দ্বিতীয় ফেজে কী হবে না, তো শিক্ষার্থী কী করবে, অচিহ্নিত উদাহরণগুলিকে ঠিক বা ভুলের মাধ্যমে চিহ্নিত করবে। অর্থাৎ যে উদাহরণগুলি দেওয়া হয়েছে সেই উদাহরণগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল সেটি চিহ্নিত করতে পারে। শিক্ষক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত উদাহরণগুলিকে নিশ্চিত করবে, অর্থাৎ শিক্ষার্থী নিজে থেকে যদি কোনো উদাহরণ দেয় সেগুলো শিক্ষক কী করবে না, তো নিশ্চিত করবে যে এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা এই ধরনের ধারণাটাকে প্রেজেন্ট করে। ফেজ 3 কি? ফেজ 3 হচ্ছে অ্যানালিসিস অফ থিঙ্কিং স্ট্র্যাটেজিস। অ্যানালিসিস অফ থিঙ্কিং স্ট্র্যাটেজিস অর্থাৎ এই পর্যায়ে মূল কাজ হচ্ছে যে শিক্ষার্থীরা ধারণা লাভের ক্ষেত্রে যে সমস্ত চিন্তন প্রক্রিয়ার সাহায্য নেয় সেগুলিকে ব্যাখ্যা করা। মানে হচ্ছে যে ধরো সাপোজ আমি যেটা বললাম যে আমি একজন শিশু কয়েকটা পাখির কয়েকটা বৈশিষ্ট্য, যেমন পাখির পালক, পাখির রং, পাখির ডানার শেপ, এইগুলো দেখে বলতে পারি যে এটা কোন পাখি। এইগুলোকে বিশ্লেষণ করাটা, এই যে চিন্তন প্রক্রিয়া, এইগুলোকে বিশ্লেষণ করাটাই হচ্ছে এই ফেজের কাজ। আর কি না, তো শিক্ষার্থীর ধারণা সম্পর্কিত প্রাক প্রকল্পগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ যে সমস্ত হাইপোথেসিস তৈরি করেছে শিক্ষার্থীরা, যে সমস্ত প্রাক ধারণাগুলো তৈরি করেছে শিক্ষার্থীরা, সেইগুলোর সম্পর্কে আলোচনা করা। আর অ্যাট লাস্ট কি না, তো যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষার্থীরা সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, অর্থাৎ শিক্ষকরা সেসব সম্পর্কে আলোচনা করবেন। ওকে, নেক্সট আমি দুটো মেরিটস বলেছি কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের। কি না, তো ইট ইজ হেল্পফুল ইন ডেভেলপিং দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ এই মডেল কি করে না, তো স্টুডেন্টের কল্পনা শক্তি বা চিন্তন শক্তি ডেভেলপ করে। প্রথমেই একটা কথা আমার বলা উচিত ছিল, যেটা আমি বলা হয়নি আমার, সেটা হচ্ছে এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কিন্তু সেলফ স্টাডির পক্ষেই খুব ভালো। ঠিক আছে, অর্থাৎ এইগুলো কিন্তু ব্যক্তি বিশেষে অর্থাৎ ব্যক্তিগতভাবে উন্নত করে। নেক্সট কি দেখো, ইট হেল্পস স্টুডেন্টস টু অ্যানালাইসিস থিংস সিস্টেমেটিক্যালি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিজনিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস। যে কোনো চিন্তাকে সিস্টেমেটিক করে, আর রিজনিং পাওয়ারগুলোকে উন্নত করে স্টুডেন্টের। আর কি লিমিটেশন কিছু তো আছেই, সেগুলো হচ্ছে দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ইগনোরস দ্য সোশ্যাল ইন্টারাকশন। আমি আগেই বললাম যে যেহেতু সিঙ্গেল মানে ব্যক্তিগতভাবে ব্যক্তি বৈষম্য যেহেতু বর্তমান, সেই কারণে সবারই কনসেপ্ট সবারই ডেভেলপমেন্ট সমান হয় না, সেই কারণে সোশ্যাল ইন্টারাকশানটা কিন্তু এই মডেলে কম। আর কি না, তো যদি বড় ক্লাসরুম হয় তাহলে কিন্তু প্রযোজ্য নয়। ঠিক, আচ্ছা দেখো কিছু অ্যাপ্লিকেশন বলেছি আমি, যে ক্লাসরুমে ক্যামেরা অ্যাপ্লিকেশন। দেখো দিস মডেল ক্যান বি ইউজড টিচিং অফ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, সায়েন্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। কী বলেছি না, তো দেখো যে এই মডেলটা ইউজ করা যেতে পারে কী কী ক্ষেত্রে না, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে এবং ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। দিস মডেল ইজ অলসো অ্যান এভালুয়েশন টুল। অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রেও কিন্তু এই মডেল
প্রযোজ্য। দ্য মডেল ক্যান বি ইউজড উইথ স্টুডেন্টস অফ অল গ্রেডস, এটা সমস্ত গ্রেডের স্টুডেন্টদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। নেক্সট আছে কনক্লুশন। দেখো, ক্যাম হ্যাজ এ গ্রেট রিলেভেন্স ফর টিচার্স হু ইন্টেন্ড টু ইমপ্রুভ দ্য ইনস্ট্রাকশনাল সিস্টেম, অর্থাৎ নির্দেশনার যে প্রক্রিয়া সেটাকে যদি ইমপ্রুভ করতে যায় তাহলে কিন্তু ক্যাম খুব ভালো, অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের প্রয়োগ খুব ভালো। দিস মডেল গাইডস টিচার্স টু গো টু দ্য ডেপথ অফ দ্য কন্টেন্ট, এই মডেল টিচারদেরকে কিসে হেল্প করে, না তো গাইড করে কোনো কন্টেন্টের ডেপথে যেতে। সো দ্য মডেল হ্যাজ এ গ্রেট অ্যাট্রিবিউট অন টিচিং লার্নিং প্রসেস। সবশেষে কী বলতে পারি, যে এই মডেল অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করুন। ধন্যবাদ।